আমরা প্রতিদিন কত কিছুই তো ব্যবহার করি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই প্রত্যেকটা জিনিসের পেছনে একটা গল্প আছে? কিছু কিছু গল্প তো এতটাই লম্বা আর রোমাঞ্চকর যে তা আমাদের কল্পনাকেও হার মানায়। চলুন আজ তেমনই এক অবিশ্বাস্য যাত্রার গল্প শোনা যাক। আমাদের গল্পের শুরুটা হচ্ছে এখান থেকে। বাংলাদেশের কোনো এক গ্রামের ছোট্ট একটা কারখানা, যেখানে একজন শিল্পী তার সবটুকু মমতা দিয়ে তৈরি করছেন সুন্দর সব হস্তশিল্প। এগুলো কিন্তু শুধু সাধারণ কোনো বস্তু নয়, এর সাথে মিশে আছে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি আর অনেক মানুষের স্বপ্ন। কিন্তু প্রশ্নটা হলো, এই কারখানার ছোট্ট ঘরটা থেকে হাজার হাজার মাইল দূরের একটা চকচকে দোকানে এই পণ্যটা পৌঁছায় কিভাবে? এর পেছনের প্রক্রিয়াটা আসলে কি? চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক। তো এই পুরো যাত্রার শুরুটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে। এখানে হস্তশিল্প শুধু একটা পণ্য না, এটা একটা বিশাল সম্ভাবনার নাম। দেশের অর্থনীতি আর সামাজিক প্রেক্ষাপটে এর ভূমিকাও কিন্তু অনেক বড়। বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের একটা রিপোর্ট বলছে, এই শিল্পের প্রায় ৫৬% কর্মী হলেন নারী। মানে ভাবা যায়, এটা শুধু একটা অর্থনৈতিক খাত না, এটা আসলে নারী ক্ষমতায়নের একটা বিশাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। আর ঠিক এই কারণেই সরকার বিষয়টাকে এত গুরুত্ব দিচ্ছে। যখন কোনো দেশের সরকার একটা শিল্পকে বর্ষপণ্য বা প্রোডাক্ট অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করে, তখন বুঝতেই হবে এর পেছনে সামাজিক আর অর্থনৈতিক গুরুত্বটা ঠিক কতটা গভীর। আচ্ছা, পণ্য তো বানানো শেষ, কিন্তু এখন তো এটাকে পাঠাতে হবে বিদেশে। আর এখানেই আসে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা, লজিস্টিক্স। মানে কিভাবে নিরাপদে পণ্যটা পৌঁছাবে, আর পথে যদি কিছু হয়ে যায় সেই ঝুঁকিটা কে নেবে? আন্তর্জাতিক বাণিজ্যের এই যে এত সব জটিলতা, এগুলোকে সহজ করার জন্য কিছু নিয়মকানুন আছে। এগুলোকে বলা হয় ইনকোটার্মস। সোজা কথায় বলতে গেলে এটা হলো ইন্টারন্যাশনাল শিপিংয়ের একটা রুল বুক, যেটা পরিষ্কার করে দেয় যে কার দায়িত্ব ঠিক কতটুকু। এই ইনকোটার্মসের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় দুটো টার্ম। একটা হলো এফওবি আর একটা সিআইএফ। ধরুন এফওবির ক্ষেত্রে বিক্রেতার কাজ হলো শুধু পণ্যটা জাহাজে তুলে দেওয়া পর্যন্ত, ব্যাস তার দায়িত্ব শেষ। এরপরে সব খরচ, সব ঝুঁকি কিন্তু ক্রেতার। অন্যদিকে সিআইএফের ক্ষেত্রে বিক্রেতা জাহাজের ভাড়া আর ইন্স্যুরেন্সের খরচটা দিয়ে দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, পণ্যটা জাহাজে ওঠার পর থেকেই ঝুঁকির মালিক কিন্তু ক্রেতা। তার মানে মূল পার্থক্যটা হলো খরচ আর নিয়ন্ত্রণের খেলায়। ঠিক আছে, পণ্য পাঠানোর ব্যবস্থা তো হয়ে গেল, কিন্তু বিক্রেতা টাকাটা পাবে সেই নিশ্চয়তা কোথায়? হাজার হাজার মাইল দূরে থাকা একজন ক্রেতাকে বিশ্বাস করা তো সহজ কথা না, তাই না? আর এই সমস্যার সমাধানটার নামই হলো লেটার অফ ক্রেডিট বা এলসি। ব্যাপারটা অনেকটা ব্যাংকের দেওয়া একটা গ্যারেন্টির মতো। এখানে ক্রেতার ব্যাংক বিক্রেতাকে কথা দেয় যে যদি সব কাগজপত্র ঠিকঠাক মতো জমা দেওয়া হয়, তাহলে টাকা একদম নিশ্চিত। এতে করে বিক্রেতা আর ক্রেতা দুজনই কিন্তু নিরাপদ থাকে। চলুন তো দেখি এই প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করে। প্রথমে যে কিনছে, মানে আমদানিকারক, সে তার ব্যাংকে গিয়ে একটা এলসি খোলে। তারপর সেই এলসির কপিটা চলে যায় বিক্রেতার ব্যাংকে। এটা পাওয়ার পর বিক্রেতা পণ্যটা পাঠিয়ে দেয় আর চালানের সব কাগজপত্র নিজের ব্যাংকে জমা দেয়। এরপর দুই দেশের ব্যাংক নিজেদের মধ্যে কথা বলে টাকাটা লেনদেন করে ফেলে। সব শেষে ক্রেতার সেই কাগজগুলো দেখিয়ে বন্দর থেকে তার পণ্য ছাড়িয়ে নেয়। তার মানে পুরো খেলাটাই কিন্তু ডকুমেন্টস বা কাগজের। তো আমাদের গল্পের এই হস্তশিল্পটা এখন লম্বা একটা সমুদ্রপথ পাড়ি দিয়ে পৌঁছে গেছে তার নতুন ঠিকানায়, কাতারে। কিন্তু এত দেশ থাকতে কাতারেই কেন? কারণ কাতার এখন একটা দারুণ সম্ভাবনাময় বাজার। এই সংখ্যাটা একবার দেখুন, $5.3 বিলিয়ন। ২০২২ সালে কাতার শুধু কৃষি আর খাবার জিনিসই আমদানি করেছে এই বিশাল অঙ্কের। এটা থেকেই বোঝা যায় কাতারের বাজার কতটা আমদানি নির্ভর, আর সেখানে নতুন পণ্যের সুযোগ কতটা বেশি। তবে হ্যাঁ, বাজারটা কিন্তু বেশ প্রতিযোগিতামূলক। ভারত, অস্ট্রেলিয়া, তুরস্কের মতো বড় বড় দেশগুলো এখানে ব্যবসা করছে। এমন একটা বাজারে টিকে থাকতে হলে কিন্তু একটু অন্যভাবে ভাবতে হবে। এমন একটা পণ্য নিয়ে আসতে হবে যার একটা নিজস্বতা আছে। আর এখানেই আছে গল্পের আসল মজাটা। জানেন, পাটের তৈরি পণ্যের ক্ষেত্রে কাতারের সবচেয়ে বড় যোগানদার কে? আর কেউ না, আমাদের বাংলাদেশ।
এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। এটা প্রমাণ করে যে সঠিক পণ্য আর ঠিকঠাক কৌশল থাকলে যে কোনো বড় বাজারেও ১ নম্বর হওয়া সম্ভব। পণ্যটা কাতারে পৌঁছে গেছে, ঠিক আছে, কিন্তু কাজ কিন্তু এখনো শেষ হয়নি, বরং আসল লড়াইটা তো এখন শুরু। দোকানের তাকে আরও হাজারটা পণ্যের ভিড়ে ক্রেতার চোখে পড়া, তাকে দিয়ে পণ্যটা কেনানো, এটাই হলো ফাইনাল চ্যালেঞ্জ। আর এই লড়াইটা জেতার সবচেয়ে বড় অস্ত্র হল প্যাকেজিং। কাতারের ক্রেতারা এখন প্যাকেজিংয়ের মধ্যে ৩টা জিনিস খুব গুরুত্ব দিয়ে দেখেন। ১. প্যাকেজিংটা কি পরিবেশ বান্ধব? ২. এর ডিজাইনটা কি নতুন আর চোখে পড়ার মতো? আর ৩. এটা কি ব্যবহার করতে সহজ? এই ৩টা প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলেই কিন্তু বাজিমাত। তাহলে চলুন পুরো যাত্রাটা একবার পেছন ফিরে দেখি। বাংলাদেশের এক কোণায় একজন শিল্পীর কারখানা থেকে শুরু, তারপর কত চুক্তি, ব্যাংকের জটিল সব নিয়মকানুন আর লম্বা সমুদ্রপথ পাড়ি দিয়ে শেষমেশ পণ্যটা পৌঁছালো বিদেশের এক দোকানে। ব্যাপারটা কিন্তু অসাধারণ, তাই না? কিভাবে একটা মাত্র পণ্য পৃথিবীর ২ প্রান্তের কারিগর, শিপার, ব্যাংকার আর সাধারণ ক্রেতাকে একসাথে বেঁধে ফেলে। গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের কথা তো আমরা অনেক শুনি, এটাই হয়তো তার সবচেয়ে বাস্তব আর সুন্দর একটা উদাহরণ। এবার একটু ভাবা যাক, আমাদের হাতের কাছে ঘরে প্রতিদিন যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেগুলোর পেছনেও তো এমন কত না বলা গল্প, কত লুকানো যাত্রা আছে, তাই না? আমরা হয়তো তার খবরই রাখি না।